এই মেয়েটি পাহাড়ে উঠতে গিয়ে নিজের স্বামীকে হারিয়েছে। সে অপরাধবোধ থেকে বাঁচতে একা চলে গিয়েছিল এক গহীন জঙ্গলে। ভেবেছিল একটু শান্তি পাবে, কিন্তু জঙ্গলে সে জানতেও পারেনি কখন সে হয়ে উঠেছে একজন সাইকো কিলারের পরবর্তী শিকার, যে কিনা মানুষ মেরে তাদের মাংস দিয়ে জার্কি বানায় আর তা সাধারণ মানুষের কাছে বিক্রি করে। মেয়েটা কি পেরেছিল ওই সাইকোর হাত থেকে বেঁচে ফিরতে? তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্লটফ্লিক্স বিডি। বলছিলাম 2026 সালে মুক্তি পাওয়া সার্ভাইভাল থ্রিলার মুভি অ্যাপেক্স এর কথা। চলুন তাহলে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুটা হয় নরওয়েতে, ইউরোপের সবচেয়ে খাড়া পাহাড়গুলোর একটা, যার নাম ট্রল ওয়াল। সেই পাহাড়ের মাঝামাঝিতে একটা হ্যাঙ্গিং টেন্ট ঝুলছে, মানে এমন একটা তাঁবু যেটা দড়ি দিয়ে পাহাড়ের গায়ে ঝুলিয়ে রাখা হয়। সেই তাঁবুর ভেতরে বসে আছে সাশা। পাহাড়ের পাথর ধরে ধরে তার হাতের আঙুলগুলো কেটে গেছে, তাই সে তার আঙুলে ব্যান্ডেজ পেঁচাচ্ছে। পাশে ঘুমাচ্ছে তার স্বামী টমি। পরের দিন ভোরবেলা দুজন আবার উপরে উঠতে শুরু করে। সাশার একটাই স্বপ্ন, এই পাহাড়ের একদম চূড়ায় পৌঁছানো। আগেও সে অনেকবার চেষ্টা করেছে কিন্তু পারেনি। একটা নির্দিষ্ট কঠিন খাজে এসে সে বারবার আটকে যায়। আজকেও সে একটাই খাজে এসে সে থেমে যায়, বারবার হাত লাগায়, বারবার পিছলে পড়ে। শরীরের সব শক্তি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সাশা থামতে রাজি না। টমি পাশ থেকে বলে, সাশা আজকে আর না, থামো। কিন্তু সাশা তার কথা শোনে না। তার মাথায় একটাই চিন্তা, এইবার চূড়া জয় করতেই হবে। টমি আবার বলে, দেখো পাহাড় কোথাও পালিয়ে যাচ্ছে না, কালকেও এখানে থাকবে। কিন্তু সাশা বলে, আর মাত্র কয়েক ঘন্টা লাগবে, আমরা পারবো। এদিকে আকাশের রং ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। দূর থেকে ঝড়ের আভাস আসছে, কিন্তু সাশা সেটাও পাত্তা দিচ্ছে না। আসলে পাহাড়ে ওঠার সময় পার্টনার রাখার একটাই কারণ, একজন যখন জেদের মাথায় ঠিক মতো ভাবতে পারে না, তখন অন্যজন সঠিক সিদ্ধান্তটা নেয়। সেদিন সেই কাজটা করলো টমি। সে নিজেই টেন্ট খাটিয়ে ফেললো আর সাশাকে বলল, আজকের মতো এখানে থাকবো আমরা। সাশা মন খারাপ করে রইলো, কিন্তু টমির মুখে এক অদ্ভুত বিষণ্ণতা। হাতে ধরা তার পুরনো কম্পাস, যেটাকে সে লাকি চার্ম মানে, সেটার দিকে তাকিয়ে চুপ করে বসে রইলো। মনে হচ্ছিল যেন কিছু একটা টের পাচ্ছে সে, কিন্তু মুখে বলছে না। ঝড় আসতে বেশি সময় লাগলো না। প্রচন্ড বেগে বাতাস বইতে লাগলো, চারিদিকে অন্ধকার হয়ে গেল। তীব্র ঝড়ে এত উপরের তাঁবুতে থাকা নিরাপদ নয়, তাই তারা হালকা নিচে নামার সিদ্ধান্ত নেয়। আর তখনই শুরু হলো তুষার ধস। পাহাড় থেকে বড় বড় বরফখণ্ড ছুটে আসছে নিচের দিকে। এই পরিস্থিতিতে টমি দেরি না করে সাশাকে একটা খাঁজের আড়ালে ঠেলে দিল, যেখানে পাথরের আঘাত থেকে কিছুটা নিরাপদে থাকা যাবে। কিন্তু টমি নিজে সরে যেতে পারলো না সময় মতো। একটা বিশাল বরফখণ্ড এসে লাগলো টমির গায়ে। টমি অজ্ঞান হয়ে পড়ে নিচে ঝুলে আছে। সেই দড়ির অন্য মাথাটা সাশার হাতে। টমির শরীরের ভার সামলাতে গিয়ে তার সেফটি হার্নেসটাও আস্তে আস্তে খুলে যাচ্ছে। টমি বেঁচে আছে কিনা তাও সে জানে না, কিন্তু যদি দড়ি ধরে থাকে তাহলে দুজনই পড়ে যাবে, আর যদি ছেড়ে দেয় তাহলে টমিকে হারাবে চিরতরে। মাত্র কয়েক সেকেন্ড। সাশার চোখে জল, হাত কাঁপছে, আর শেষমেশ সে দড়ি ছেড়ে দিল। টমি অন্ধকারে হারিয়ে গেল, সাথে সাথে হার্নেসটাও খুলে গেল। কিন্তু সাশা পাহাড়ের গা আঁকড়ে ধরে কোনো মতে নিজেকে ধরে রাখলো। এই রাতের পর থেকে সাশার জীবনটা আর আগের মতো রইল না। দড়ি ছেড়ে দেওয়ার মুহূর্তটা তার মাথায় গেঁথে গেল সারা জীবনের জন্য। এরপর গল্প 5 মাস এগিয়ে যায়। সাশা এখন অস্ট্রেলিয়ায়, নিজের দেশে ফিরে এসেছে। পাহাড়ে উঠা বন্ধ করে দিয়েছে একবারে। সেই যে সেই পাগলামি সব শেষ, কারণ যতবার পাহাড়ের কথা মনে আসে ততবারই মাথায় ঘুরে সেই দৃশ্যটা, টমির ঝুলন্ত শরীর আর নিজের হাত থেকে ছেড়ে দেওয়া দড়ি। টমির সেই পুরনো লাকি কম্পাসটা এখনো তার কাছে আছে, সে ছাড়তে পারেনি সেটা। মনটাকে একটু শান্ত করতে সে চলে আসে ওয়ান্ডারা ন্যাশনাল পার্কে। একটু একা সময় কাটাবে, প্রকৃতির মাঝে থাকবে, এই ইচ্ছা। কিন্তু পার্কের রেঞ্জার তাকে দেখে সতর্ক করে দেয়, বলে একা যাবেন না জঙ্গলে, অনেক মানুষ ঢুকেছে আর কেউ ফেরেনি। রেঞ্জার স্টেশনের দেওয়ালে সারি সারি মিসিং পোস্টার, নানা মানুষের ছবি, দেখলেই গা ছমছম করে ওঠে। কিন্তু সাশা ফিরে যাওয়ার মেয়ে না। রেঞ্জার বাধ্য হয়ে তার নাম আর ঠিকানা রেজিস্টারে লিখে রাখে, যাতে কিছু হলে খোঁজ করা যায়। পার্ক থেকে বেরিয়ে সাশা একটা গ্যাস স্টেশনে ঢুকে কিছু দরকারি জিনিস কিনতে, কিন্তু সেখানে দাঁড়িয়ে ছিল 2 জন শিকারী। তারা সাশাকে দেখে বিরক্ত করতে শুরু করলো। ঠিক তখনই সামনে এগিয়ে এলো একটা ছেলে, যার নাম বেন। হাতে কিছু পণ্যের প্যাকেট নিয়ে এসেছে বিক্রি করতে। সে শিকারীদেরকে শান্ত কণ্ঠে থামিয়ে দিল, বলল, ম্যাডামকে বিরক্ত করো না। শিকারীরা কিছু না বলে চলে গেল। সাশা কৃতজ্ঞতায় বেনের কাছ থেকে একটা প্যাকেট কিনে নিল। সেটা হলো শুকনো মাংস বা জার্কি। প্যাকেটের গায়ে লেখা জেনস জার্কি। যাওয়ার সময় সাশার গাড়ির জিপিএস কাজ করছিল না, ম্যাপ দেখেও বুঝতে পারছিল না রাস্তা। বেনের কাছে জানতে চাইলো গ্র্যান্ড আইল নোরেস যাওয়ার পথ। বেন দুটো রাস্তার কথা বলল, একটা সহজ সোজা পথ আর একটা একটু কঠিন পথ, কিন্তু অনেক সুন্দর দৃশ্যের। সাশা স্বাভাবিকভাবে কঠিন পথটাই বেছে নিল। ব্ল্যাক ওয়াটার বেতে পৌঁছে ক্যাম্প করলো সাশা। দিনটা ভালোই কাটলো, কিন্তু রাত হতেই ঝামেলা শুরু। সেই গ্যাস স্টেশনের শিকারীরা আবার হাজির, এবার দলবল নিয়ে। সাশা বুঝে গেল এরা আবার মাথা খারাপ করবে, তাই সে চুপচাপ গাড়িতে উঠে ভেতর থেকে দরজা লক করে বসে রইলো। হাতের কাছে পেপার স্প্রে রেডি। ওরা একটু হই হুল্লা করে একসময় চলে গেল। পরের দিন সকালে সাশা কায়াক নিয়ে নদীতে নামলো। সারাদিন নদীতে ভেসে বেড়ালো। জঙ্গলের গহীনে যেতে যেতে মনটা একটু হালকা লাগছিল, কিন্তু একটা জায়গায় এসে থামলো সে। নদীর তীরে
দিয়ে কিছু জিনিস সাজানো, ছবি, ব্যক্তিগত জিনিসপত্র, নিখোঁজ হয়ে যাওয়া মানুষগুলোর, যেন কেউ ইচ্ছে করে সাজিয়ে রেখেছে। একটু অদ্ভুত লাগলো তার, কিন্তু শাসা বেশি মাথা ঘামালো না। সন্ধ্যায় তীরে তাঁবু গাড়লো, ভেজা কাপড় আর ব্যাগ একটা গাছে ঝুলিয়ে দিল শুকানোর জন্য। রাতে বেনের কাছ থেকে কেনা জার্কিটা খেয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন ভোরে অদ্ভুত একটা আওয়াজে তার ঘুম ভাঙলো। বাইরে বেরিয়ে দেখে ব্যাগটা গায়েব, আর তাঁবুর ভেতরে ঢুকে পড়েছে একটা বিষাক্ত সাপ। ভাগ্য ভালো সে আগেই বাইরে এসেছিল, নইলে বিপদ হতে পারত। ব্যাগ ছাড়া কায়াক নিয়ে এগোতে থাকলো শাসা। সামনে নদীর তীরে একটা নৌকা বাঁধা দেখলো, কাছে যেতেই চেনা মুখ। বেন ক্যাম্প করেছে সেখানে, আগুন জ্বালিয়ে কিছু একটা রান্না চলছে। শাসা খুশি হলো, বেনকে ব্যাগ চুরির কথা জানালো। বেন নির্ভীকভাবে বলল জঙ্গলের কোনো জানোয়ার নিয়ে গেছে হয়তো। তারপর তাকে গরম মাছ খেতে দিল। দুজনে গল্প করতে বসলো। শাসা জিজ্ঞেস করলো, তোমার জার্কির নামটা এত সুন্দর কেন? বেন একটু থেমে বলল, জেনস আমার মায়ের নাম। ছোটবেলায় তিনি আমাকে অস্ট্রেলিয়ায় নিয়ে এসেছিলেন। কথাটা শুনে শাসার মনে মায়া লাগলো, কিন্তু তারপর থেকে বেনের কথাবার্তা একটু একটু করে অদ্ভুত হতে লাগলো। হঠাৎ সে জিজ্ঞেস করলো, তোমার তো পাহাড় পছন্দ তাই না? শাসা অবাক হলো, বেন এটা কিভাবে জানলো? তারপর বেন বলল, ওই শিকারীরা তোমার ক্যাম্পে গিয়েছিল আমি জানি। শাসার ভেতরটা একটু কেঁপে উঠলো। বেনের এটা জানার কথা না, কারণ সে তো সেখানে ছিল না। আর তারপর বেন নিজেই হাসতে হাসতে সব খুলে বলল, আমি নিজেই তোমাকে ওই কঠিন রাস্তা দেখিয়েছি, তোমাকে নির্জনে নিয়ে আসাটা দরকার ছিল। শাসার চোখ পড়লো বেনের হাতে, তার ব্রেসলেট পরা যেটা ছিল তার ব্যাগের মধ্যে। সাথে সাথে সব পরিষ্কার হয়ে গেল, ব্যাগটাও বেনই চুরি করেছে। শাসা এখন এক ভয়ঙ্কর ফাঁদের মধ্যে পড়েছে। বেন ঘর থেকে বের হলো একটা ক্রসবো হাতে নিয়ে, একটা স্পিকারে জোরে গান চালিয়ে দিল। তারপর একদম ঠান্ডা গলায় বলল, এই গান যতক্ষণ বাজবে ততক্ষণ তুমি যত দূর পারো দৌড়াও, কারণ গান শেষ হলেই আমি তোমাকে ধরতে বের হব। শাসার পা কাঁপছে, মাথা ঘুরছে, কিন্তু দাঁড়িয়ে থাকার সময় নেই। সে ব্যাগ তুলে গায়েকে বসে সেখান থেকে বেরিয়ে পড়লো, কিন্তু ভয়ে হাত পা ঠিক মতো কাজ করছিল না। একটা ঝর্ণায় গিয়ে কায়াকটা উল্টে গেল, কায়াক হারিয়ে গেল স্রোতে। কোনো মতে ব্যাগটা ধরে সে তীরে উঠলো, ভেজা শরীরে দৌড়াতে শুরু করলো। দূর থেকে ভেসে এলো একটা পরিবারের হাসি খুশির আওয়াজ। শাসার মনে আশার আলো জ্বললো, কেউ আছে, সাহায্য পাবে। সে দৌড়ে উপরে গেল, কিন্তু উপরে গিয়ে দেখলো আসলে এটা একটা ফোনে চলা ভিডিও। বেন ফেলে রেখেছিল ফাঁদ হিসেবে। সেই পরিবারটা কার্টার ফ্যামিলি, আগেই নিখোঁজ হয়েছিল। রেঞ্জার স্টেশনে তাদের পোস্টার ছিল। ঠিক তখনই বেন তীর ছুড়লো। শাসা কোনো মতে বাঁচলো, কিন্তু পরের একটা তীর এসে বাঁধলো তার উড়োতে। ব্যথায় সে ঢাল গড়িয়ে আবার নদীতে পড়ে গেল। স্রোতের সাথে ভেসে যেতে যেতে শেষ শক্তিতে সে নিজেকে টেনে তুললো নদীর তীরে। ব্যাগ থেকে একটা শার্ট বের করে পড়লো, এনার্জি বার খেলো, পানি খেলো, তারপর আবার সামনের দিকে দৌড়ালো। সামনে পাথরের একটা জায়গায় সে রাস্তা শেষ হয়ে গেল, আর কোথাও যাওয়ার পথ নেই। তখন শাসা পাথরের ফাটল ধরে উপরে উঠতে শুরু করলো। কোনো দড়ি নেই, কোনো সরঞ্জাম নেই, শুধু দুই হাত আর পাহাড়ে ওঠার বছরের পর বছরের অভিজ্ঞতা। কোনো মতে সে উপরে উঠে এলো। দূরবীন দিয়ে দেখলো বেনের ক্যাম্প, আর দেখলো বেন তার একবারে কাছে চলে এসেছে। সাথে সাথে ঝাঁপ দিল ফাটলে, লুটিয়ে পড়লো একটা খাজের নিচে। বেন এদিক ওদিক তাকে খুঁজতে লাগলো, মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ করলো, যেন এটা তার কাছে কোনো এক রোমাঞ্চকর খেলা। কিন্তু শাসাকে সে খুঁজে পেল না, হতাশ হয়ে চলে গেল। শাসা চিন্তা করলো বাঁচতে হলে একটা নৌকা দরকার, আর সেই নৌকাটা বেনের ক্যাম্পে। শাসা ধীরে ধীরে পানির নিচে দিয়ে সাঁতার কেটে এগোলো। দেখলো বেন নদীতে গোসল করছে নিশ্চিন্তে, যেন পুরো জঙ্গলটাই তার নিজের। নৌকার কাছে পৌঁছাতেই পায়ে আটকালো ফাঁদ। বেন আগেই পেতে রেখেছিল। সে ঝাঁপিয়ে এসে শাসাকে টেনে তুললো। শাসা পেপার স্প্রে মারলো তার চোখে। বেন পানিতে মুখ ধুয়ে ফেললো, তারপর ক্রসবো তুলে নিল। শাসাকে স্প্রে নামিয়ে রাখতে বলল। বেন শাসার হাত পা বাঁধলো, তারপর শান্ত গলায় বলল, তুমি নিজেই কঠিন পথ বেছে নিয়েছিলে। সহজ পথে গেলে এতক্ষণে গন্তব্যে পৌঁছে যেতে, আর আমিও তোমাকে কিছু করতাম না। কিন্তু কঠিন পথে যে আসে সে এই পরিণতির জন্যই আসে। বেন শাসাকে সারা রাত বৃষ্টিতে বাইরে বেঁধে রাখে। পরের দিন শাসাকে নৌকাতে নিয়ে কোথাও একটা যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পথে শাসা নৌকার ভেতরে একটা ধাতব রড দেখে সেটা তুলে নিতে গেলেই বেন তাকে দেখে ফেলে। সাথে সাথে সে শাসাকে পানিতে ফেলে দেয়। এরপর বাকি পথটা নৌকার পিছে করে টানতে টানতে নিয়ে যায়। শেষমেশ তারা পৌঁছায় একটা গুহায়, এতটা গহীনে যে কোনো সাধারণ মানুষ এখানে আসার কথাও ভাবে না। ভেতরে ঢুকে শাসা যা দেখে তাতে তার নিঃশ্বাস আটকে যায়। লবণে সংরক্ষিত অবস্থায় কার্টার ফ্যামিলির লাশ ঝুলছে, কারণ এই মাংস শুকিয়েই বেন জার্কি বানাবে। এতদিন যত মানুষ এ জঙ্গলে নিখোঁজ হয়েছে তাদের সবার এই পরিণতিই হয়েছে। বেন শান্ত গলায় বলতে লাগলো, এখানকার আদিবাসীদের বিশ্বাস কারো আত্মাকে নিজের মধ্যে নিতে চাইলে তার কলিজা খেতে হয়, কিন্তু এমন আত্মা পাওয়া কঠিন যেটা নেওয়ার যোগ্য। আসলে বেন জঙ্গলে ঘুরতে আসা মানুষদের বন্দি বানিয়ে এই গুহায় নিয়ে আসে, আদিবাসীদের মতো তার রিচুয়াল সম্পূর্ণ করে। এরপর দেহের বাকি অংশ জার্কি বানিয়ে বিক্রি করে দেয়। বেন বলে, এত মানুষের পরে আজকে তোমাকে পেয়েছি। শাসার কাছে সব পানের মতো পরিষ্কার হয়ে যায়। বেন যে জার্কি বিক্রি করে সেগুলো মানুষের মাংস দিয়েই বানানো, আর এই ব্যবসার প্রথম কাঁচামাল ছিল বেনের নিজের মা। মায়ের নামে সে তার ব্র্যান্ডের নাম রেখেছে, জেনস জার্কি। বেন নিজের নকল দাঁত খুলে ফেললো, বের হলো সুচলো আসল দাঁত। শাসা পরিষ্কার বুঝলো এবার তার পালা।
পালা। বেন যখন একটু কাছে এলো সাশা তার কানে পুরো শক্তি দিয়ে কামড় বসিয়ে দিল। ব্যথায় বেন একটু পিছিয়ে গেলে এই সুযোগে সাশা নিজেকে ছাড়িয়ে নিল, তারপর স্রোতে ঝাঁপ দিল। বেনও পিছু পিছু ঝাঁপ দিল, কিন্তু তার কোনো সেফটি গিয়ার ছিল না। সামনে ছিল একটা উঁচু ঝর্ণা। বেন সেখান থেকে পড়ে পাথরে মাথা ঠক্কর খেয়ে অজ্ঞান হয়ে যায়। এই সুযোগ নিয়ে সাশা বেনের পায়ে পাথর দিয়ে এমন ভাবে আঘাত করে যে হাড় ভেঙে বাইরে বেরিয়ে আসে। বেন আর নড়াচড়া করতে পারে না, কিন্তু সাশাও ভীষণ আহত ছিল। দুজন একসাথে শুয়ে পড়লো। বেনের হাতে একটা ছুরি, সাশার চোখে ক্লান্তি। রাতটা এমন ভাবে কাটলো। আর সেই রাতে সাশা বেনকে বলল টমির কথা, বলল সেই মুহূর্তের কথা। আমি জানি না সে তখন বেঁচে ছিল কিনা। দড়ি ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত তার কোনো সাড়া ছিল না, কিন্তু এই না জানাটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় এবং আজীবন দেবে। ভোরবেলা সাশা বেনকে বলল সামনে একটা উঁচু পাহাড়, সেটা পার হলেই বেরোনোর পথ পাবো। তুমি চাইলে আমার সাথে আসতে পারো, না হলে এখানে পড়ে থাকো, ইনফেকশনে এমনিতেই মারা যাবে। বেন মরতে রাজি না, সে সাথে যেতে চাইলো। শর্ত দিল দড়ি একসাথে বাঁধা থাকবে, সাশা যেন তাকে ফেলে না যায়। দুজনে পাহাড়ে উঠতে শুরু করলো। কিছুটা উঠে সাশা হার্নেস আলাদা করার চেষ্টা করলো। বেন টের পেয়ে দড়ি টানলো। সাশা বলল রিসেট করছিলাম। বেন তার কথা বিশ্বাস করলো। একটু পরে একটা কঠিন খাজে পৌঁছালো সাশা। এই খাজটা সে চিনে, এটাই সেই জায়গা যেটা সে টমির সাথেও পার হতে পারেনি। আড়ালে গিয়ে সে বেনের দড়িটা একটা মরা গাছের ডালের সাথে বেঁধে দিল। তারপর নিজের কোমর থেকে হার্নেস খুলতে লাগলো। বেন এটা দেখে দড়ি টান দিল, হার্নেস ছিটকে পড়লো। দুজনের মধ্যে সংযোগ পুরোপুরি কেটে গেল। বেন নিচে পড়ে গেল, এবার আর উঠলো না। কিন্তু এখন সাশার কাছে কোনো হার্নেস নেই, কোনো দড়ি নেই, আর সামনে সে কঠিন খাজ। সেই খাজের দিকে তাকালো, তারপর শুধু দুই হাত দিয়ে উঠতে শুরু করলো। এবার কোনো সরঞ্জাম নেই, শুধু নিজের শক্তি আর বেঁচে থাকার ইচ্ছা। আর সে পার হয়ে গেল। সেই খাজটা যেটা সারা জীবন তাকে থামিয়ে রেখেছিল, সে আজকে পার হয়ে গেল। চূড়ায় পৌঁছে সাশা থামলো। কোনো উল্লাস নেই, কোনো চিৎকার নেই, শুধু দু চোখ ভরা জল আর বুকের ভেতর একটা হালকা অনুভূতি। জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে একটা গাড়ি দেখতে পেল সাশা। থামিয়ে সাহায্য চাইলো। গাড়িওয়ালা সাথে সাথে থামলো। সাশা সরাসরি চলে গেল রেঞ্জার স্টেশনে। সেই গুহার কথা, সেই স্থানের কথা সব বলে দিল, যাতে নিখোঁজ মানুষগুলোর পরিবার অন্তত তাদের মরা দেহটুকু ফিরে পায়। রেঞ্জার দলবল নিয়ে ছুটে গেল। তারপর সাশা চলে গেল সমুদ্রের ধারে। পকেট থেকে বের করলো টমির সে পুরনো লাকি কম্পাস। একটু দেখলো কতদিন ধরে সে এটা বুকে আঁকড়ে ধরে রেখেছিল। টমির স্মৃতি, সে দড়ি ছেড়ে দেওয়ার মুহূর্ত, সে অপরাধ বোধ, সব। তারপর ছুঁড়ে ফেলে দিল সমুদ্রের জলে। কম্পাসটা ডুবে গেল ঢেউয়ের নিচে। সাশা দাঁড়িয়ে রইল। সমুদ্রের বাতাস এসে লাগলো মুখে। এই প্রথম অনেকদিন পর বুকের ভেতরটা একটু হালকা লাগলো। আর এখানেই শেষ হয় এপেক্স মুভির গল্প। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানিও মুভিটা কেমন লাগলো। আর মন চাইলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।